নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি নতুন এপিসোড ডক্টর প্লাসের। ডক্টর প্লাস একটাই কথা বলে, সুস্থ এবং সুন্দর জীবনের সাথী হয়ে রয়েছে ডক্টর প্লাস। আজকে আমরা সেই এপিসোডটা কন্টিনিউ করতে থাকবো, যে এপিসোড নিয়ে আপনাদের আগ্রহ অনেক বেশি। তার কারণ যখন সৌন্দর্যের কথা বলা হয়, চুলটা অনেক বেশি মানুষের কাছে গুরুত্বপূর্ণ এবং অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশন দিতে চুলের ভূমিকা অনস্বীকার্য। তাই চুলের সাতকাহন এই এপিসোড নিয়ে আমরা জার্নি স্টার্ট করেছিলাম, আজকে দ্বিতীয় এপিসোড। তবে আজকে বিশেষ করে যদি বলি, চুলের গুরুত্ব সবার কাছে সমান। আগের সময় দাঁড়িয়ে হয়তো ছেলেরা কিছুটা নিজেদেরকে দেখতো না, খেয়াল রাখতো না, একটু আগলি লুকস নিজেদের মতো করেই সাজতো। বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু এই যে সমীক্ষা বলছে, মানুষের স্বাভাবিকভাবে চোখে যেটা দেখা যাচ্ছে, চিন্তা ভাবনাগুলো অনেকটা চেঞ্জ হয়েছে। তাই ছেলেরাও তাদের চুলকে সুন্দর করে সাজিয়ে যত্নে রাখতে চান, তারা অনেক বেশি সতর্ক সচেতন। কিন্তু রেগুলার লাইফে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। তারা হয়তো বা চাইছেন একটা সুন্দর হেয়ার পেতে, কিন্তু কিছু কিছু অবস্ট্রাকশন আছে। অবস্ট্রাকশন থাকলে সেই অবস্ট্রাকশনকে কি করে সরিয়ে রেখে এগিয়ে যাওয়া যায় তার পদ্ধতিও জানেন কিন্তু একজন ডার্মাটোলজিস্ট। আজকে আমাদের অনুষ্ঠান থাকছে চুলের সাতকাহন নিয়ে। তবে ছেলেদের হেয়ার ওরিয়েন্টেড যা কিছু প্রবলেম, প্রচুর পরিমাণে হেয়ার ফল করছে, চুলটাকে হেলদি রাখতে পারছেন না, নানা কারণ এবং তার সমাধান সবকিছু নিয়ে আলোচনা এগিয়ে চলবে আমাদের এই এপিসোডে। যিনি এই আলোচনায় থাকছেন, যিনি আলোচনায় ডিটেলে বলবেন আপনাদেরকে, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রিনাউন্ড ডার্মাটোলজিস্ট ডক্টর শ্রয়ন পাল। অনেক স্বাগত ডক্টর। নমস্কার। নমস্কার। মেয়েদের চুলের কি কি সমস্যা হতে পারে, সেটাকে অনেক বেশি সুন্দর কি করে রাখতে পারেন তারা, সে বিষয়ে আমরা আলোচনা করেছি এবং এই আলোচনা কন্টিনিউ এগিয়ে চলবে। তবে আজকে যে বিষয়টা নিয়ে বলবো, বেসিক্যালি ছেলেদের কিন্তু একটা অনেক বড় সমস্যা, প্রচুর হেয়ার ফল করে যাচ্ছে। ভীষণ বলনেস চোখে পড়ে ছেলেদের ক্ষেত্রে হেয়ার ফল করতে করতে, এবং নানা রকম সমস্যা তো রয়েছে। তো আজকে যেটা প্রথম বিষয় রয়েছে আমাদের, হেয়ার ফলটাকে কি করে আটকানো যায়, কি কি ট্রিটমেন্ট নেবেন তারা, এই বিষয়ে বিশদে আলোচনা করব। বেসিক্যালি প্রথম জানি কারণটা কি, যে প্রচুর পরিমাণে হেয়ার ফল করছে, একটা বলনেস আসছে। আজকে হেয়ার ফলের একটা খুব বড় দুখানা যে কারণ আছে, একটা হচ্ছে স্ট্রেস, একটা জেনেটিক্স, আরেকটা যেটা একদম হিডেন, সেটা হচ্ছে ইগনোরেন্স। আজকে মেয়েরা যতটা তাদের চুলের ব্যাপারে যত্নশীল, মেয়েরা যারা যত একটু কম বয়স থেকে চুল পড়লে মাথা খারাপ হয়ে যায়, সেটা ছেলেদের কোনো না কোনো ভাবে একটা চলিত ব্যাপার আছে যে অতটা ইম্পর্টেন্ট নয় আমাদের জন্য চুল। তো অনেক ক্ষেত্রেই হেয়ার ফলটা মোটামুটি বেশ কিছুটা অ্যাগ্রেসিভ পর্যায়ে চলে গেলে, বা বেশ কিছুটা হেয়ার ফল হয়ে গেলে, বা একটা খুব সিগনিফিকেন্ট চেঞ্জ হয়ে গেলে, যেখানে আশেপাশের লোকেরা তাকে বারবার বলছে, সেই জায়গাতে গিয়ে প্রত্যেকটা ছেলে, বেশিরভাগ আমার পেশেন্ট যারা আছেন তারা হেয়ার ফলের ট্রিটমেন্টের জন্য আসেন 90%। এবার প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে বেশিরভাগ সময় এই ফেজটা হচ্ছে অলরেডি একটুখানি অ্যাগ্রেসিভ স্টেজ অফ হেয়ার ফলের পার্ট হিসাবে কাজ করে। তার কারণ হচ্ছে আশেপাশের লোক দেখতে পাচ্ছে, মানে ভাবুন ব্যাপারটা কতটা জায়গায় পৌঁছে গেছে। বেশিরভাগ মহিলারা কিন্তু তারা নিজেরা দেখতে পাচ্ছেন তাদের প্রচুর চুল পড়ছে, সেটা নিয়ে আসে। একদম। এবং প্রবলেমটা হচ্ছে এরপরেও সেকেন্ড পার্ট অফ দ্য ইগনোরেন্স, যেটা খুব আনফর্চুনেট। আমরা যখন কোনো ট্রিটমেন্ট দিই, তখন তারা মনে করে একটুখানি লাগানোর একটা সিরাম দিয়ে দিন, একটু একটা ভিটামিন দিয়ে দিন, তাতেই আবার হয়ে যাবে না, ডাক্তার ভাই একটা ম্যাক্সিমাম শ্যাম্পু। বেশিরভাগ ক্ষেত্রে তারা যেটা মিস করেন, সেটা হচ্ছে অলরেডি তারা এমন একটা স্টেজে আমাদের কাছে এসছেন যেখানে হেয়ার ফলটা ইজ অলরেডি অ্যাগ্রাভেটেড, অলরেডি সিভিয়ার। বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে খাওয়ার ওষুধ তো লাগেই, তার সাথে আমার মানে ছেলেদের ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্স, অ্যাটলিস্ট 50 to 60% পেশেন্ট, মানে হাফেরও বেশি যত পেশেন্ট আসেন, তারা ইনজেক্টেবলস এর অ্যাটলিস্ট একটা সিরিজ নিয়ে খুবই উপকৃত হবেন, এরকম একটা স্টেজে আসেন। এবং তারা কিন্তু পেশেন্টস নিয়ে যে লম্বা সময় একটা ট্রিটমেন্ট পদ্ধতিকে ফলো করবেন, সেই পেশেন্সটাও থাকে না। সেটাও মানে, কারণ এটা কাইন্ড অফ বলতে পারেন একটা সোশ্যাল কন্ডিশনিং। ছেলেদের বলা হয় লুকস ডাজন্ট ম্যাটার, একটুখানি চুল কম তো থাকা স্বাভাবিক ব্যাপার। বা তারা নিজের মানে বাবা বা কাকাকেও দেখে এসছেন যে চুল কম, একটু চুল কম, মানে তাদের কাছে একটা লেভেল অব দি হেয়ার লস সোশ্যালি বড্ড বেশি অ্যাকসেপ্টেবল হয়ে গেছে।
কিন্তু প্রবলেমটা যেটা তারা বুঝতে পারছেন না যে অলরেডি সেই লেভেলে যাওয়া মানে কিছু জায়গায় ইরিভার্সেবল ড্যামেজ হয়ে যাওয়া, এবং কিছু জায়গা মানে অনেক সময় পেশেন্ট সামনে অব্দি যতদূর চুল ছিল চলে আসবে, তো আমি ফ্ল্যাট আউট বলে দিয়ে আসবে না। তার কারণ যত অব্দি আপনার হেয়ার লাইন ছিল, কিছু কিছু জায়গায় হেয়ার লাইনের পার্মানেন্ট হেয়ার ফলিকল লস হয়ে গেছে। একমাত্র হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেই সেখানে আমরা হেয়ার ফলিকল মানে অন্য জায়গা থেকে এসে হেয়ার ফলিকল বসাবো, অথবা স্টেম সেল ডিরেক্টলি ইনজেক্ট করবো, হেয়ার ফলিকুলার স্টেম সেলস, তবে সেখান থেকে নতুন হেয়ার বেরোবে। তা না হলে ওষুধ লাগান, খাবার করুন, লাগানোর করুন, ইনজেকশন করুন, যাই করুন না কেন, যে জায়গাটাতে আপনার আসা সম্ভব নয়, যেখানে আপনার ফলিকুলার লস অলরেডি হয়ে গেছে, সেখানে আসবে না। মানে সেটার কারণ কি এটাই যে অনেক দিন পরে তারা একদমই খেয়ালই করেননি তারা। জেনেটিক ফ্যাক্টর, স্ট্রেস সবই থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় হিডেন ফ্যাক্টর হচ্ছে ইগনোরেন্স। এবং ইগনোরেন্সের সঙ্গে ছেলেরাই অনেক ক্ষেত্রে, কিন্তু মেয়েরা প্রত্যেকটা জিনিস যা দেওয়া হয় খুব ভালো করে ফলো করেন, কারণ তারা মানে রিলেটিভলি হাই স্ট্রেস। ছেলেদের ক্ষেত্রে এটা ওটা ফলো না করা, এই ওষুধটা একটু দাম ছিল বলে ডাক্তারবাবু নিলাম না, এটা অত ওভাবে করা যায় না, আমার দিনে একবারই সময় হয়। মেয়েরা কিন্তু একই রকম প্রফেশনে থেকেও কিন্তু দুবার করে করছেন, দরকার 3টে জিনিস দুবার করে করছেন। কিন্তু ছেলেদের মধ্যে কোনো রকম ভাবে একটা মেন্টাল সেট আপ থাকে যেখানে তারা এই জিনিসটাকে মানে আসতেও ইগনোরেন্সের একটা পার্ট থাকে, যে কারণে দেরি হয়, এবং ট্রিটমেন্ট ফলো আপেও ইগনোরেন্সের পার্ট থাকে, যেটার জন্য নন কমপ্লায়েন্স হয়, এবং তাই জন্য ট্রিটমেন্টের ম্যাক্সিমাম বেনিফিট সেখানে হয়ে উঠতে পারে না। এটা মনে হয় মেয়েদের ক্ষেত্রে 2-4টে চুল পড়া শুরু করলো, সেটা যদি 10টায় পরিণত হলো অ্যাট এ টাইম, তখনই তারা চিন্তিত হয়ে পড়ে যে এরে আমার চুলটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আমাকে দেখতে কেমন লাগে। মেয়েদের ক্ষেত্রে আমাকে বলছে উল্টো কাউন্সিলিং করতে হয়, কি আপনি আয়নার দিকে তাকান, আপনার দেখে মনে হচ্ছে আপনার হেয়ার ফল হচ্ছে, আপনার মনে হচ্ছে না টোটাল ইমপ্রুভমেন্ট হচ্ছে, হেয়ার ফল হচ্ছে, মানে যেহেতু আপনার হেয়ার লম্বা হয়েছে একটুখানি, তাই জন্য আগে আপনার 10টা হেয়ার ফল হলে যতটা ভলিউম হতো, এখন 5টা বা 6টা হেয়ারেও মোটামুটি ততটা ভলিউম হচ্ছে। তো মেয়েদের আমাকে লিটারালি কাউন্সেল করতে হয়, যেহেতু আপনার টোটাল নাম্বার অফ হেয়ার ফলিকলস বেড়েছে আগের থেকে, সেহেতু আপনার 10% যেটা বা 5%, 2% হোয়াট এবার আপনার নর্মাল হেয়ার ফল ছিল, সেটা অবভিয়াসলি বেশি ফলিকল মানে পার্সেন্টেজে টোটাল নাম্বার অফ হেয়ারটা বেশি হবে। দ্যাটস কমপ্লিটলি নর্মাল। মেয়েদের আমাদের উল্টে এটা কাউন্সিলিং করতে হয়, ছেলেদের সেখানে বকতে হয়, কেন করেননি আপনি, দিনে 2বার এটা করে উঠতে পারছেন না, একবার স্নানের পরে একবার শোবার সময়। অ্যাকচুয়ালি তাই, মানে আমি একজনকে জানি হেয়ারের কন্ডিশন এত খারাপ ছিল, যখন ফার্স্ট দেখি হেয়ারের কন্ডিশনটা একটি ছেলের, অনেকদিন পরে দেখা গেল যে না, হেয়ারের কন্ডিশনটা একটু ভালো হয়েছে, কিন্তু অনেকটাই কিন্তু ভালো হয়েছে, মানে যখন সে সচেতন হয়েছে, হেয়ার লস করে ফেলেছে, একটা বলনেস আসা শুরু করেছে, তখন তার হেয়ারটা একটু ঠিকঠাক আছে, একটু সিল্কি, একটু শাইনি লাগছে। কেন? তার কারণ ওই সময় একটু সচেতন হয়ে শ্যাম্পু করছে, হেয়ারটাকে ক্লিন করছে, হেয়ারটাকে টেক কেয়ার করছে, অনেকটা লস করে ফেলেছে। বেসিক হাইজিনটা মানে একটা রেগুলার বেসিসে আপনি যখন বাইরে যাচ্ছেন, ধুলো ধোয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা ডাস্টি এনভায়রনমেন্টে যাচ্ছেন, প্রতিদিন মাথায় হেলমেট পরছেন, তো মাথাটা ঘামছে অনেক বেশি, যারা স্পেশালি বাইক চালাচ্ছে, আমি অল্টারনেট ডে করে শ্যাম্পু করবো না, 2 সপ্তাহে একবার শ্যাম্পু করবে, কি করে হবে? ততদিন হয়তো দেখা যাচ্ছে স্ক্যাল্পে একটা চওড়া করে লেয়ার পড়ে গেছে, প্রচুর ড্যান্ড্রাফ হয়েছে, সেখান থেকে ইনফেকশন হয়েছে, এরকম নানা রকম সমস্যা। যারা প্রচুর পরিমাণে ডক্টর হেলমেট ব্যবহার করছে, বিভিন্ন সময় দেখা যায় যাদের ম্যাক্সিমাম কাজটাই বাইকে বসে, তাদের ক্ষেত্রে কি পসিবল যে হেয়ারটাকে সেভাবে টেক কেয়ার করবেন, যত্ন নেবেন, এবং এত পরিমাণে হেয়ার ফলটাকে আটকানো যাবে কোনো উপায়? হেলমেটে 2টো কারণে হেয়ার ফল বেশি হয়। একটা হচ্ছে ওই যে সব সময় মাথার ঘামটা মাথায় জমতে থাকে, তো যাদের খুশকির সমস্যা অল্প বিস্তর থাকে, ইনফ্যাক্ট যাদের হেলমেট না পরলে খুশকির সমস্যা হতোও না, তাদেরও খুশকির সমস্যা, কারণ যেহেতু জানেনি ঘামটার জন্যই খুশকি হয়, সেবোরিক ক্যাপাইটিস বলে আমরা, সেবোরিক যে সিক্রেশনটা থাকে ঘামের মধ্যে, সেটার স্কিনের উপরে ইনফ্লামেশন তৈরি করার জন্য হয়। তো নর্মালি সেই পেশেন্টদের হওয়া উচিত খালি যাদের অতিরিক্ত সিক্রেশন হয়। কিন্তু ভেবে দেখুন, যদি নর্মাল সিক্রেশনও হয়, কিন্তু দীর্ঘ সময় ধরে আপনি হেলমেট পরে আছেন, তো সেই ঘামটা উবে যেতে পারছে না, ফলে সেই জিনিসটাও আপনার ইরিটেট করে ড্যান্ড্রাফ তৈরি করবে। 2 নম্বর হচ্ছে ফিজিক্যাল ফ্রিকশন, কারণ বারবার এই চুলটাকে টাগ হতে থাকছে একটা, তো তাতে যেটা হয় অনেক ক্ষেত্রে চুলের রুটের একটা ড্যামেজ হতে পারে। তো হেলমেট তো অবশ্যই পরতে হবে যদি আপনারা বাইক ইউজ করছেন, কিন্তু চেষ্টা করবেন যে
বাইকে যদি আপনার যে সময় থেকে মনে হবে হেয়ার ফল বেশি হওয়া শুরু করছে, সেই সময় ঠিক যেটুকু প্রয়োজন নয় সেটুকু ছাড়া বাইকে কমিউট না করা, এবং মানে অন্যরকম কিছু মোড অফ ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা গেলে সেটা, যেখানে আপনাকে হেলমেট অতটা ইউজ করতে হচ্ছে না। কারণ কিছু কিছু সমস্যা তো স্পেশালি আমাদের এখানকার ওয়েদারে হবে হেলমেটের জন্য, সেটা ঠিক। আরেকটা খুব সোজা উপায় যেটা হতে পারে, একটা প্রবলেম যেটাকে অলমোস্ট এলিমিনেট করতে পারেন, এই ঘামের ব্যাপারটা, সেটা হচ্ছে যদি আপনি প্রতিদিন হেলমেট পরতে হচ্ছে, কোনো অপশন নেই, কিছু নেই, অল্টারনেটিভ শ্যাম্পু করুন, অথবা খুব অসুবিধা হলে অ্যাটলিস্ট সপ্তাহে 2 বার। কারণ সেটা যদি না করা যায় তাহলে এই সমস্যাটার থেকে কিছুতেই মুক্তি পাওয়া যাবে না। এবার টাকটা আটকানোর জন্য কি করা যেতে পারে, যে ক্যাপ হয়, যেটা সার্জিক্যাল ক্যাপ যেরকম হয়, সেইগুলো দিয়ে একবার করে নেওয়া, লাগিয়ে নেওয়া, তার উপর থেকে যখন হেলমেটটা পরছেন তখন ডিরেক্টলি ওই জিনিসটা চুলটাকে পুল করছে না। আচ্ছা, তার মানে যেটা ডাইরেক্ট মানুষ কি করলেন, হেলমেটটা লাগিয়ে নিলেন, তার নিচে একটা যদি কভার থাকলো, হ্যাঁ, মানে ওটা রুমাল দিয়ে করলে লাভ হয় না, কারণ রুমালটা এগেন হাই ফ্রিকশন একটা জিনিস। যে সার্জিক্যাল ক্যাপ গুলো থাকে বা শাওয়ার ক্যাপের মতো অনেকটা, কিন্তু শাওয়ার ক্যাপ নয়, সার্জিক্যাল ক্যাপ গুলো সফট কাপড়ের তৈরি হয়, তো সেইটা এরকম ভাবে পরলেন, তার উপর থেকে হেলমেটটা পরলেন, তো হেলমেট আর ওর মধ্যে একটা লেয়ার অফ এয়ার একটা তৈরি হলো, যেটা আপনার চুলের পুলটা হতে দিল না, হেলমেট খোলা নামা, হেলমেট একটু ঘুরছে নড়ছে তার জন্য। বহু মানুষ মনে করে থাকে যে স্ট্রেস একটা বড় কারণ, যে স্ট্রেসের কারণে প্রচুর হেয়ার লস করে যাচ্ছে, কি নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের হতে পারে। একটা হচ্ছে বিভিন্ন মানুষ দেখা যাচ্ছে ডিজিজ কন্ডিশন রয়েছে, প্রচুর মেডিকেশন যেহেতু ইনটেক করছেন তারা, সেক্ষেত্রে একটা হেয়ার ফল, এবং স্ট্রেসের কারণে হেয়ার ফল। আদতে কি এটা ঠিক? আর যদি সেটা হয় তো সেটা কি আদৌ, এখন তো অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে, তার দ্বারা কি কখনো হেয়ারটাকে সেভ করা যায়? স্ট্রেস দেখুন এমন একটা জিনিস যেটা অনেকের ক্ষেত্রে মানুষ মনে করেন হাতে থাকে না, কিন্তু আমার মনে হয় যে প্রফেশনাল হেল্প অনেক ক্ষেত্রেই মানুষ নেন না, যেখানে তারা কারেন্ট প্রফেশনের ক্ষেত্রেও স্ট্রেসটাকে কিরকম ভাবে মিনিমাইজ রাখতে পারেন সেটার ব্যাপারে প্রফেশনালরা যারা আছেন, যদি আপনার মনে হয় আপনার লাইফে এক্সেসিভ স্ট্রেস আছে, সেটার খালি একমাত্র কিন্তু হেয়ার ফলটাই তার একমাত্র খারাপ সাইড নয়। স্ট্রেস বেশি হলে সুগার হতে পারে, মানে নতুন করে ডেভেলপ হতে পারে, বিভিন্ন রকমের হরমোনাল ইস্যু হতে পারে, ইভেন স্ট্রোক এবং হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়। তো আপনার যদি মনে হয় আপনার স্ট্রেস হচ্ছে, একজন প্রফেশনালের হেল্প নিন, একজন সাইকিয়াট্রিস্টকে কনসাল্ট করান, একজন সাইকোলজিস্টের সঙ্গে কথা বলুন, দরকার হলে স্ট্রেস একটু কমানোর কিছু ওষুধ পাওয়া যায়, সেগুলো খান। কারণ স্ট্রেস এমন একটা জিনিস, এটা এতগুলো রোগের সঙ্গে এর অ্যাসোসিয়েশন দেখা গেছে, হেয়ার ফল তো আমি বলবো তার মধ্যে মানে সবচেয়ে কম সিরিয়াস একটা প্রবলেম। তো স্ট্রেসটা ডেফিনেটলি, স্ট্রেসের সঙ্গে খুব ডেফিনিটিভ যোগ পাওয়া গেছে হেয়ার ফলের, এবং যে কোনো রকমের একটা সিভিয়ার শরীরে ইলনেস যদি হয়, তাতে যতটা হেয়ার ফল হতে পারে, খালি স্ট্রেসের জন্য অতটা হেয়ার ফল হতে পারে মানুষের। মানে সেই জন্যই বারবার বলা, সেটা হচ্ছে স্ট্রেসটা কমানোর চেষ্টা করতেই হবে, এবং তা না হলে কিন্তু, এবং স্ট্রেস কমানোর একটা হ্যাক আমি আপনাদের বলে দিই, সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ। এক্সারসাইজ এমন একটা জিনিস, মাসেল মুভমেন্টের জন্য আমাদের কিছু কিছু হরমোনস অ্যান্ড কিছু কিছু আমাদের আমরা বলি যে নিউরো ট্রান্সমিটার সিক্রেটেড হয়, যেগুলোর মধ্যে আমাদের স্ট্রেস, মানে স্ট্রেসের যে আমাদের মানে কেমিক্যালস গুলো থাকে, সেই কেমিক্যালস গুলোর অপোজিট কাজ করে। ফলে যারা দেখবেন অনেকেই, মানে এটা আপনারা নোটিস করে দেখতে পারেন, আনলেস খুব একটা স্ট্রং জেনেটিক প্রিডিসপোজিশন আছে বা অন্যান্য ফ্যাক্টর আছে, যারা রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকেন, তারা তাদের ফ্যামিলির অন্যান্য লোকের থেকে পরে হেয়ার লস করেন, যারা খুব কম বয়স থেকে এক্সারসাইজের মধ্যে আছে। ঠিক তাই, মানে এক্সারসাইজটা ফিজিক্যালি যেমন বেনিফিশিয়াল, মেন্টালি বেনিফিশিয়াল, এবং ওভারঅল একটা সুস্থ শরীর, সুস্থ মন, তার সাথে সাথে একটা গুড লুকস, সবকিছুর জন্যই অনেকটাই বেনিফিশিয়াল এক্সারসাইজ আমরা বলে থাকি। সেক্ষেত্রে আপনার চুলটাকেও কিন্তু সেভ করছে, সুতরাং এটাকে বাদ দেওয়া যাবে না। সকালে রেগুলার মনে করে 30 মিনিটস টু 40 মিনিটস খুব ভালো যদি এক্সারসাইজ করতে পারে। ডক্টর, আজকের সময় দাঁড়িয়ে মানুষ এখন যেভাবে ফার্স্ট লাইফ, তাদের খাদ্যাভ্যাসে অনেক রকম চেঞ্জেস রয়েছে, তাদের লাইফস্টাইলে অনেক রকম চেঞ্জেস রয়েছে, এবং নিজেদেরকে বেশি কিন্তু সময় দিতে পারেন না। ন্যাচারালি তারা হয়তো ভাবছেন যে তারা টেক কেয়ার করবেন হেয়ারটাকে, তারপরেও তারা সময় দিতে পারছে না। প্যারালালি এই প্রবলেমটাও আছে, যেটা একটু আগেই বলছিলাম, বাইক রাইডিং করছেন, লং কন্টিনিউ ঘন্টার পর ঘন্টা বাইক রাইডিং করছেন, তাদের প্রফেশনের সাথে জুড়ে আছে,
তারাও তো চান যে আমার চুলটা বেশ একটু সিল্কি শাইনি হবে, হেয়ার ফলটা সেরকম থাকবে না, একটা গুড লুকস থাকবে তার সাথে। তো সেক্ষেত্রে কি করে প্রিভেন্ট করছেন তারা এত হেয়ার ফলকে? তার জন্য কি পথ আছে এবং কিভাবে মেনটেন করবেন নিজেদের হেয়ার লসটা কমানোর জন্য? যেটা বললাম একটু আগে, সেটা হচ্ছে যে হেলমেটের আগে একটা ক্যাপ পরা, তার উপরে হেলমেট পরা। চেষ্টা করবেন যে কাজগুলো বাইক ছাড়া করা যায়। পাড়ার মধ্যে যে বাজার করে আনছেন কিছুটা দূরের দোকানে, সেটা বাইক ছাড়াও যাওয়া যায়, সেটা না হয় বাইক ছাড়াই যান, 2 মিনিট 5 মিনিট তাতে বেশি সময় লাগুক। যদি মনে হয় যে একটা সিঙ্গেল পয়েন্ট ট্রাভেল করছেন, যেখানে আপনার বাইক ছাড়াও আপনি পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করতে পারেন, সেটা তাহলে সেই ক্ষেত্রে সেরকম ভাবে ট্রাভেল করুন, যদি একদম ইম্পসিবল না হয়। 3 নম্বর হচ্ছে শ্যাম্পু করা। স্পেশালি যদি আমাদের মতো এনভায়রনমেন্টে কেউ আছেন যেখানে অনেক বেশি বলতে পারেন হিউমিডিটি এবং মাথা অনেক বেশি ঘামে, সেই ক্ষেত্রে অল্টারনেট ডে বা ম্যাক্সিমাম মানে সপ্তাহে 2বার করে, এর থেকে বেশি লম্বা শ্যাম্পুর মধ্যে গ্যাপ রাখা চলবে না। এবং সেই শ্যাম্পুটা কি শ্যাম্পু করবেন, যদি আপনার মনে হয় অত্যাধিক ড্যান্ড্রাফ আছে, তাহলে একবার একজন ডার্মাটোলজিস্টের সঙ্গে কনসাল্ট করুন। প্রপার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, ওই বিভিন্ন রকম কোম্পানি যারা অনলাইনে অ্যান্টি ড্যান্ড্রাফ ক্লেম করে শ্যাম্পু বিক্রি করে, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যান্টি ড্যান্ড্রাফ এফেক্ট হয় না। তার কারণটা আমি আপনাকে একদম সোজা এক্সাম্পল দিই। একবার সেই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে দেখুন, আর একবার যে কোনো ডাক্তারের লেখা শ্যাম্পু দিয়ে করে দেখুন। বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারের লেখা শ্যাম্পু সম্ভবত সস্তাই হবে সেই শ্যাম্পু থেকে, এবং অনেক বেশি এফেক্টিভ হবে। আর যদি বলি এই যে পলিউশন একটা বড় কারণ, রেগুলার মানুষ বাইরে বেরোচ্ছেন, পলিউশন প্রচুর পরিমাণে ফেস করছেন, তাদেরও একটা বড় প্রবলেম যে এই যে হেয়ার ফল করে যাওয়া, তারা চাইলেও সেটাকে মেনটেন করতে পারছে না। এবং প্যারালালি যেটা আপনি বলছেন, বিভিন্ন প্রোডাক্ট কি তারা ইউজ করছেন কি অ্যাডভার্টাইজমেন্ট দেখে দেখে, প্রচুর প্রোডাক্ট কিছু মাথায় লাগিয়ে নিলেন। তো সেটা তো আপনি অবশ্যই বললেন যে ডক্টর যে প্রোডাক্টগুলো রয়েছে সেই ওরিয়েন্টেড কিছু ইউজ করলে তাদের জন্য হেলদি হবে, বেনিফিশিয়াল হবে। ট্রিটমেন্টে যদি আসি, ট্রিটমেন্ট কি আছে তাদের জন্য? সবকিছু প্রোডাক্ট ব্যবহার করে নিল, সবকিছু ইউজ করে নিল, কিছু কিছু মেডিকেশন নিজের মতো করে হেয়ারের জন্য মানুষ খাচ্ছেন, এখনের সময় দাঁড়িয়ে তাই করছেন, কিন্তু তারপরেও তাদের প্রচুর পরিমাণে হেয়ার লসের হিস্ট্রি কিন্তু রয়েছে। তাদের স্টেজ 1 অফ ট্রিটমেন্ট আমি বলবো সমস্ত কিছু বন্ধ করা যেগুলো চালাচ্ছিলেন। স্টেজ 2 হচ্ছে একজন প্রপার, এত যখন হেয়ার ফল হচ্ছে যেটা নর্মাল হেয়ারকে হেলদি রাখার চেষ্টাতে ঠিক হচ্ছে না, তখন লাইকলি আরো 2-4টে জিনিস করে লাভ হবে না। একটা প্রপার অ্যাসেসমেন্ট হওয়া দরকার যে কি জন্য এত হেয়ার ফল হচ্ছে। সেটা একজন ডার্মাটোলজিস্ট বা ট্রাইকোলজিস্ট করতে পারবেন। আমাদের কাছে বিভিন্ন রকমের টুলসও থাকে, খালি মানে নর্মাল দেখানোর ট্রাইকোস্কোপি বলে একটা মেশিন থাকে, সেটাতে হেয়ার রুটকে এক্সামিন করা যায়, স্ক্যাল্পকে এক্সামিন করা যায়, বিভিন্ন রকম কজ জানা যায় যে সেই জায়গাতে হচ্ছে কি, অ্যাকচুয়াল হেয়ার লাইন কতটা রিসিড করেছে, কতটা ইমপ্রুভমেন্ট করা যাবে, এবং কি মডালিটি লাগবে, সেটা কি হয়েছে সেটার উপর ডিপেন্ড করে হয়। এবং অনেক ক্ষেত্রে আমি বললাম অটো ইমিউন ডিজিজ, আগের দিন যেমন আমরা মেয়েদের হেয়ার ফলের সময় আলোচনা করছিলাম, অনেক রকমের অটো ইমিউন ডিজিজ এবং পার্মানেন্ট হেয়ার ফল, মানে পার্মানেন্ট হেয়ার লস এমন ভাবে আসে, সেটা অনেক সময় খুব হিডেন অ্যান্ড ব্লেন্ডেড ইন হয়ে যায় আমাদের নর্মালি মেল প্যাটার্ন বা ফিমেল প্যাটার্ন হেয়ার লস, যেটা বয়সের সাথে হয়। ফলে সেগুলো আছে কিনা সেগুলো ডিটেক্ট করা, এগুলো একটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেপ হয়ে যায়। এবং তার সাথে বেশ কিছু ব্লাড টেস্ট, সেটা ডিপেন্ড করবে আপনার হেয়ার ফল কিরকম ভাবে হয়েছে। এবার সেই হিসাবে বলতে গেলে তো অনেক ব্লাড টেস্ট আছে, কিন্তু আপনার জন্য আপনার যে টাইপের হেয়ার ফল হচ্ছে তাতে আরো কি কি জিনিস সাসপেক্ট করা উচিত। যদি কোনো হরমোনাল প্রবলেম মনে হয় সাসপেক্ট করা উচিত, তাহলে সেগুলো করা। যদি মনে হয় কোনো ভিটামিনের ডেফিসিয়েন্সি সাসপেক্ট করা উচিত, তাহলে সেগুলো টেস্ট করা, করে একটা প্রপার ডায়াগনোসিসে পৌঁছানো যে কোনো রোগের মতো। এবং একবার যখন সেই জায়গাতে পৌঁছানো যাবে এবং সেই মতো ট্রিটমেন্ট করা যাবে, অনেক পেশেন্টরাই অবাক হয়ে দেখেন যে যেখানে তারা বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে যুদ্ধ করছিলেন লাস্ট 5-6 বছর ধরে উইথ ভ্যারিয়েবল টু নো ইমপ্রুভমেন্ট, তারা 3 থেকে 6 মাসের মধ্যে একটা প্রপার প্যালপেবল ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন। এখানেই সাকসেস। তার কারণ প্রপার ডায়াগনোসিসটা যদি না হয়, কি হয়েছে সেটা যদি না জানা যায়, তাহলে অন্ধকারের মধ্যে তীর, আরো যদি আপনি 4টে ছুটে দেন, সেটা অন্ধকারের মধ্যেই তীর ছোড়া হবে। একদম তাই। আগে তো জানতে হবে যে কারণটা কি, রুট কজটা কি, এবং তার জন্য প্রপার ট্রিটমেন্ট কি, সেটা বেস করে ঠিক হবে যিনি আসলে চিনতে পারবেন আপনার প্রপার রুট কজটা কি। কারণ না জানলে সমাধান কি করে পাবেন? সুতরাং ট্রিটমেন্টও এমন এক জায়গা থেকে নেওয়া উচিত প্রত্যেকটি মানুষকে
যেখানে তাদের সমস্যাগুলো সলিউশন আছে, যিনি প্রপার ওয়েতে তাদের একটা পথ দেখাতে পারবেন, কারণটাকে খুঁজে বার করতে পারবেন, সেই অনুযায়ী ট্রিটমেন্ট, সেই অনুযায়ী সাজেশন, এবং সেটাকে মেনে চলে আপনাদের উপকার পাওয়াটা, এটা খুব জরুরি। হেল্পলাইন নাম্বারে দেখুন একটা ফোন নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোনে কন্ট্যাক্ট করতেই পারেন। ডক্টর কোথায় কোথায় চেম্বার করছে টোটাল গাইডলাইনটা আপনি সেখান থেকে পেয়ে যাবেন। একটা বর্তমান সময় দাঁড়িয়ে ভীষণভাবে আমরা শুনতে পাই মিনক্সিডিল, একটা নাম যেটা লাগিয়ে মানুষ চুলের উপকারিতা পাচ্ছেন, চুলের জন্য খুব হেলদি প্রোডাক্ট তারা ইউজ করছেন। প্যারালালি আরো কিছু কথা আসছে যে সেটা যখনই বন্ধ করা যাচ্ছে, বন্ধ করা হচ্ছে, দেখা যাচ্ছে আবার হেয়ার লস করতে শুরু করেছেন তারা। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, মিনক্সিডিল কি এর কিভাবে ইউজ করা উচিত বা এর ভূমিকাই বা কতটা? মিনক্সিডিল একটি অত্যন্ত মানে প্রপার ভালো ফার্মাকোলজিক্যাল এজেন্ট। এটা আমরা ডাক্তাররাই প্রেসক্রাইব করতে করতে সাধারণ মানুষ দেখেছেন যে মিনক্সিডিল হেয়ার লসে প্রেসক্রাইব করা হয়। কিন্তু প্রবলেমটা হচ্ছে ওটাই, সব রকম হেয়ার ফলের জন্য মিনক্সিডিল সুটেবল সেরকম নয়। মিনক্সিডিল কিছু স্পেসিফিক টাইপ হেয়ার ফলের জন্য সুটেবল, এবং প্রবলেমটা সেটা নয় যে মিনক্সিডিল দিলে রেজাল্ট পাবে না। যেগুলোতে সুটেবল নয় আমি বলছি সেগুলোতে মিনক্সিডিলের রেজাল্ট পাবে, কিন্তু সেই জিনিসগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে মিনক্সিডিল দেওয়ার দরকারই হয় না। আর মিনক্সিডিলের রেজাল্টের একটা কিক ব্যাক এফেক্ট আছে। সাডেনলি মিনক্সিডিল বন্ধ করে দিলে আবার সঙ্গে সঙ্গে চুল যেখানে ছিল সেখানেই ফিরে যাবে। তো মিনক্সিডিল সেই কেসগুলোতেই দেওয়া উচিত যেগুলোর ক্ষেত্রে অন্যান্য কোনো ডেফিনিটিভ জিনিসের মানে বেসিক ট্রিটমেন্ট করে সেটা করা হচ্ছে না। কারণ মিনক্সিডিল এবং হেয়ারের অনেক ট্রিটমেন্টই, খালি মিনক্সিডিল নয়, এগুলো হচ্ছে আমরা বলি ওয়ান ওয়ে রোড। আচ্ছা, মানে হেয়ার ফলটাও যেরকম ওয়ান ওয়ে রোড, হেয়ারের অনেক ট্রিটমেন্টও ওয়ান ওয়ে রোড। আপনি যদি আজকে থেকে 15 বছর চালিয়ে 15 বছর পরে বন্ধ করেন, তাহলে আপনার আজকে থেকে 15 বছরের যতটা ইমপ্রুভমেন্ট হয়েছিল সেটা জিরো হতে আর 6 মাস লাগবে। আচ্ছা, মানে আজকে মানে আমি যেটা পেশেন্টকে বলি যে আপনি যদি আজকে থেকে কোনো ট্রিটমেন্ট না করতেন, তাহলে 15 বছর পরে যে জায়গাতে পৌঁছাতেন, আপনি 15 বছর পুরো ট্রিটমেন্ট করে যদি বন্ধ করে দেন, তাও আপনি সেই জায়গাতেই পৌঁছাবেন। এটা কেন হচ্ছে? তার কারণটা হচ্ছে আমরা আমাদের অনেক ট্রিটমেন্টই আছে যেটা বেসিক্যালি আমি বলি নদীতে বাঁধের মতো। মানে আমাদের যে চেঞ্জেস গুলো আসছে, আমি বলি যে হেয়ার ফলটাই বেশিরভাগ মানুষের জন্য, এক্সেপ্ট যেগুলো হরমোনাল কারণে বা কোনো মানে ইন্টারনাল বিভিন্ন ডিজিজের কারণে বা ডেফিসিয়েন্সির কারণে হচ্ছে, তাছাড়া হেয়ার ফলটাই মানুষের স্বাভাবিক ধর্ম। আজ অব্দি কোনো 70 বছরের মানুষকে খুব রেয়ারলি দেখা যায় তাদের মাথা ভর্তি 20 বছর বয়সের মধ্যে চুল হয় না। শুধু তাই না, মিডল এজেও যারা রয়েছে তাদেরও খুব ভালো হেলদি হেয়ার, মানে যার 15 বা 20 বছর বয়সে আপনাদের চুল ছিল, আপনার খুব ভালো চুল থাকলো 40 বছর বয়সের চুলটা তার থেকে অনেকটা কম যদি আপনি কোনো ট্রিটমেন্ট না করেন। তো হেয়ার ফলটাই হচ্ছে আমাদের নর্মাল ধর্ম, নর্মাল সেরকম ভাবেই হেয়ার ফলটা এগোয়। যদি আপনি সেই হেয়ার ফলটা আটকাতে চান, তাহলে যে ফ্যাক্টর গুলোর জন্য আপনার হেয়ার ফল হয় সেগুলোর এগেনস্টে আপনি একটা বাঁধ দিয়ে রাখবেন, এবং সেই বাঁধটা আপনার সেই চেঞ্জেস গুলোকে আটকে রাখবে। যদি আপনি 15 বছর পরে বাঁধটা তুলে নেন, তাহলে সমস্ত চেঞ্জেস ফিরে আসবে 5 থেকে 6 মাসের মধ্যে, এবং খুব কম সময়ের মধ্যে। তাই জন্য দেখবেন মিনক্সিডিলের ব্যাপারে একটা কথা আছে যে মিনক্সিডিল তো খুব ভালো জিনিস, কিন্তু বন্ধ করলেই সঙ্গে সঙ্গে প্রচন্ড হেয়ার ফল হওয়া শুরু হয়ে যায়। তার কারণ যখন থেকে বন্ধ করছেন তার কিছুদিনের মধ্যে থেকে সেই কনভার্সন টু দ্য বেস লাইন, সেই ব্যাপারটা শুরু হয়ে যায়, এবং সেটা যেহেতু এত বছরে জমে থাকা চুল একসাথে পড়ে, সেহেতু আপনার এই চেঞ্জেসটা হয় খুব তাড়াতাড়ি। লসটাকে মনে হয় প্রচুর চুল পড়ছে, অ্যাকচুয়ালি প্রচুর চুল পড়ছে না, এতদিন ধরে যে চুল পড়াটা আটকে ছিল, যে চুলগুলো পড়ার কথা ছিল সেগুলোই পড়ছে। আচ্ছা, অনেক মানুষের অনেক মিথ আছে মানে চুলের হেলথ নিয়ে, সেটা কি? অনেকে মনে করেন তেলটা যদি রেগুলার বেসিসে নিয়ম করে দেওয়া যায়, শ্যাম্পুটা যদি নিয়ম করে করা যায়, সিরামটা যদি ঠিকঠাক লাগানো যায়, চুলের হেলথটা ভালো থাকে, এবং সেক্ষেত্রে চুলের জন্য এটা খুব উপকারিতা রয়েছে। আসলে এর রোলগুলো কোথায়, কিভাবে রোল প্লে করছে হেয়ারের ক্ষেত্রে? শ্যাম্পু, তেল, সিরাম, এই প্রত্যেকটা জিনিসই যদি আমরা এই হিসাবে দেখি যে এটার যখন কোনো একটা উপকার আছে, তখন এটা কোনো কিছু আমরা ঠিক করার বা ট্রিট করার জন্য দিচ্ছি, কোনো ম্যাজিকের জন্য তো দিচ্ছি না যে এটা ঢেলে দিলেই সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো কিছু হয়ে যাবে। মানে কোনো একটা স্পেসিফিক ইস্যুর জন্য আমি সিরাম দিচ্ছি বা শ্যাম্পু দিচ্ছি বা তেল দিচ্ছি। 1 নম্বর, আমাদের বেশিরভাগ সাধারণ মানুষের যে স্কিন টাইপ, এক্সেপ্ট যাদের ইকথায়োসিস বলে একটা রোগ আছে অথবা জেরোসিসের মতো কোনো
খুব ড্রাই স্কিন কন্ডিশন আছে, তাছাড়া বেশিরভাগ মানুষেরই মাথায় তেল দেওয়ার দরকার হয় না। অনেকের ক্ষেত্রেই মনে হয় যে মাথায় তেল দিলে চুলের গ্রোথ ভালো হয়, অথবা আমার মাথা ব্যথা কমে যায় বা মাথা ভার কম লাগে। সেটা তেলের জন্য না, সেটা তেল লাগানোর যে অ্যাকশনটা, যেটার মধ্যে দিয়ে আপনি মাথাটা ম্যাসাজ করছেন, সেটার জন্য। সেই ম্যাসাজটা করার জন্য ব্লাড ফ্লো কিছুটা বাড়ে, সেটা অনেক সময় হেয়ার ফলিকলকে কিছুটা পুষ্টি দেয়। মিনক্সিডিলের মতোই এফেক্ট, কিন্তু সেটা একটা ইন্টারমিটেন্ট রোল। অথবা আরেকটা যেটা হয়, যেটা যে কারণে মাথা ব্যথা করে বা মাথা ছাড়া ছাড়া লাগে, সেটা হচ্ছে ম্যাসাজ। এবার সেটা আপনি তেল ছাড়া খালি জল দিয়ে হাত দিয়ে করলেও অলমোস্ট একই এফেক্ট হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার শ্যাম্পু। শ্যাম্পু আবার বলছি, যে কন্ডিশনের জন্য দরকার সেই মতো শ্যাম্পু। যার ড্যান্ড্রাফ বেশি আছে তার জন্য আমরা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দেবো। যার ক্ষেত্রে স্কাল্পে সোরিয়াসিস আছে, সেটার জন্য তার স্কেলিং এবং প্রবলেম হচ্ছে, তাকে অ্যান্টি সোরিয়াটিক শ্যাম্পু দেবো। যার জন্য আমি দেখছি যে নর্মাল হেয়ার হেলথ মেনটেন করার জন্য তার লো পিএইচ শ্যাম্পু দেওয়া দরকার, কারণ তার হেয়ার শ্যাফট বা হেয়ার ফলিকলস দেখাচ্ছে একটা হার্শ শ্যাম্পু বা হার্শ প্রোডাক্ট ইউজ করার সাইন। তখন তার ক্ষেত্রে নর্মাল পিএইচ এর শ্যাম্পু দেবো, যেটা আমি মনে করবো প্রপারলি তার জন্য সুটেবল। কিছু কিছু শ্যাম্পুর মধ্যে ফর্টিফাই করা থাকে বিভিন্ন রকমের মানে কেমিক্যালস, যে কেমিক্যালস গুলো আপনার হেল্প করে আমাদের হেয়ারের পুষ্টি বা যোগাতে বা ইমপ্রুভ করতে। কিন্তু অনেক ক্ষেত্রে এগেন অনেক ওভার দ্য কাউন্টার শ্যাম্পু যেগুলো পাওয়া যায়, সেগুলো ক্লেম করে ক্যাফিন আছে, এই আছে, ওই আছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি থেরাপিউটিক কনসেন্ট্রেশন না থাকে, কারণ তাহলে সেইটা থাকা বা না থাকা ব্যাপারটা একই। তারপরে আসছি আমরা সেরাম। সেরামের ক্ষেত্রেও কি সমস্যা এক্স্যাক্টলি, সেই সমস্যার উপর ভিত্তি করে ডিপেন্ড করে যে আমাদের কি ইউজ করা উচিত। আর সেরামের ক্ষেত্রে সেরামটা হচ্ছে জাস্ট একটা বলতে পারেন ভেহিকেল, যেটার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকম জিনিস আমরা চুলের গোড়াতে পাঠাই, যার যে জিনিসটা দরকার। যেমন অনেক হেয়ার সেরাম থাকে যার মধ্যে মেলাটোনিন থাকে এবং ফেনেস্ট্রাইড থাকে। তো মেলাটোনিনের কাজ কিন্তু ডিরেক্টলি হেয়ার গ্রোথ বাড়ানো না, মেলাটোনিনের কাজ হচ্ছে রাত্রিবেলা স্ট্রেসটা কমানো, যেটা ইনডিরেক্টলি হেয়ার ফল মানে হেয়ার ফলকে কমায়। এবার এগেন সেই মেলাটোনিন আমরা কোন পেশেন্টে ইউজ করবো সেটা কিন্তু খুব স্পেসিফিক একটা গ্রুপ অফ পেশেন্ট। কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা ফেনেস্ট্রাইড ইউজ করব, কোন পেশেন্টের ক্ষেত্রে করবো না, খুব ইম্পর্টেন্ট। কারণ বেশিরভাগ ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মেয়েদের ক্ষেত্রে আমরা ফেনেস্ট্রাইড ইউজ করি না, কিন্তু অনেক হেয়ার সিরামে বা হেয়ার সলিউশনে ফেনেস্ট্রাইড থাকে। তারপরে হচ্ছে আমাদের অন্যান্য যে জিনিসপত্রগুলো, প্রোক্যাপিল, রেডেনসিল, ক্যাপিল, অনেক রকম নাম আপনারা দেখতে পাবেন, ক্যাপিক্সিল। তো সেই জিনিসগুলোরও আবার এগেন রোল থাকে হচ্ছে কার কি ধরনের হেয়ার ফল। ট্রিলোজেনিফ্লোভিয়ামে বা যেগুলো আমাদের হরমোনাল কারণে বা মেটাবলিক কারণে হেয়ার ফল হয়, তাতে কিছু জিনিস বেটার কাজ করে। কিছু জিনিস আমাদের মানে যে হেয়ার ফলগুলো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া আমরা বলি, বা ছেলেদের প্যাটার্ন হেয়ার লস, তাতে ভালো কাজ করে। কিছু কিছু জিনিস আবার ফিমেল প্যাটার্ন হেয়ার লস বা ফিমেল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, এই ধরনের জিনিসে আবার বেশি কাজ করে। এগেন কোনো সেট ফর্মুলা নেই, কোনো হেয়ার সিরাম কারোর জন্য খুব ভালো কাজ করছে বলে আপনি যদি লাগান, আপনার জন্য উল্টে ক্ষতিও করতে পারে। এক্স্যাক্টলি, মানে যার জন্য যেটা উপযুক্ত তাকে সেটাই ইউজ করতে হবে। এই আলোচনায় আমরা আরো থাকবো, তবে আজকের মতো সময়টা একেবারে ডেডলাইনে পৌঁছে গেছি আমরা। অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। চুলের সাতকাহনের আরো এপিসোড নিয়ে আমরা এর পরেও ফিরে আসবো, সঙ্গে থাকবেন। আজকের মতো প্রত্যেককে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদেরকে। নমস্কার।